বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ঢাকার কুচকাওয়াজে অংশ নেবে ৮ দেশের বাহিনী। ভারতের রাষ্ট্রপতি সহ থাকবেন নানা দেশের অতিথি। আগামী বছরই চালু হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ। ৭২ ভাগ কাজ শেষ, দিনরাত ব্যস্ত কর্মীরা। সরকারের স্বার্থেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা দরকার বললেন ফখরুল। দ্বিমত পোষণ কাদের। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে সরকার সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট অন্যান্য পক্ষ। সংঘাত না থামলেও অব্যাহত উন্নয়ন। পুলিশের সহকারী কমিশনার পরিচয়ে বিভিন্ন জনের কাছে থেকে বিপুল অর্থ আদায়। কাফরুলের পেশাদার প্রতারক আবির গ্রেপ্তার। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কুচকাওয়াজ। সারা দেশের মানুষকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাবিজয়ের মহানায়ক নামে ২ দিনের কর্মসূচিতে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় বছরব্যাপী পালনের জন্য সরকারি পর্যায়ে ৫০টি কর্মসূচি হাতে নেওয়া হয় গত আগস্টে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালনের মহেন্দ্রক্ষণের দ্বার প্রান্তে বাংলাদেশ। বিজয়ের মাসের সব আয়োজন থাকছে ঐতিহাসিক ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে। এদিনের গৌরবগাথা স্মরণে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মেক্সিকো সহ ৭টি দেশের কন্টিনজেন্ট আসবে আন্তর্জাতিক কুচকাওয়াজে যোগ দিতে, যা হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। সুবর্ণ জয়ন্তী উদযাপন সম্পর্কিত যে মন্ত্রিসভা কমিটি আছে, সেই মন্ত্রিসভা কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ৫০টি কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মেক্সিকো সহ ৭টি দেশ থেকে আমরা বিভিন্ন কন্টিনজেন্ট আসছেন, যারা আমরা জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হবে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মহাবিজয়ের মহানায়ক নামে ২ দিনের কর্মসূচি শুরু হবে মহান বিজয় দিবসে, যা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযোদ্ধাদের অবদান, অর্থাৎ সবকিছু মিলে সেভাবে একটি সাজানো হয়েছে একটা সাংস্কৃতিক আয়োজন হবে। দক্ষিণ প্লাজার প্রোগ্রামে আমরা এই মুহূর্তে আমাদের কাছে যেটুকু তথ্য আছে তাতে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে আসবেন এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি থাকবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন এবং অন্যান্য অতিথিরা থাকবেন। এই আয়োজনের শুরুতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করাবেন, যা জাতীয় গণমাধ্যমগুলো থেকে সরাসরি সম্প্রচারিত হবে। রাজধানীতে নির্ধারিত এই ২টি কর্মসূচির সফল বাস্তবায়নের সব প্রস্তুতি চলছে জোরে সোরে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও রাখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকে শিশুরাই সোনার মানুষ হয়ে গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলা। যুদ্ধ জয় করে দেশ পাওয়া জাতির নতুন প্রজন্ম পথ হারাবে না কখনোই। স্বাধীনতার ৫০ বছরে লাল সবুজের উৎসবে আসা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। লাল সবুজের উৎসবের দ্বিতীয় দিন ছিল শিশুদের জন্য। মুক্তিযুদ্ধের গল্প দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে ষড়ঋতুর বাংলার বৈচিত্র্য ফুটিয়ে তোলে জ্ঞানেরিয়া কিশোলয়। পহেলা বৈশাখের বর্ষবরণ এখন সারা বিশ্বের ঐতিহ্য, তার আবহে বর্ণিল পুরো মঞ্চ। এর আগে বিশেষ অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ৫০ বছর পর আজকে শিশুরাই বাংলাদেশের বিজয়ের শতবর্ষ উদযাপন করবে, এগিয়ে যাবে জয় বাংলা স্লোগানে। শিশুরা আছেন, সবাইকে আমার কিন্তু অনুরোধ, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আজকে যদি আমরা স্বাধীনতা যদি না পাইতাম, তাহলে আমরা আজকে কেউই আমরা ব্যবসায়ী বলি না, আমাদের সরকারি কর্মকর্তা বলি বা আমরা আমাদের পেশাজীবী বলি, কেউই আমরা যে জায়গায় আছি আমরা কেউ কিন্তু এই জায়গায় আসতে পারতাম না।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, আজকে শিশুর আগামীর দায়িত্ব নিতে নতুন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার। নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হওয়ার পরামর্শ তার। তোমাদের দিয়েই বাংলাদেশটা এগিয়ে যাবে, সোনার বাংলা হবে, কারণ তোমরাই হবে বঙ্গবন্ধুর সোনার মানুষ। সোনার বাংলা গড়বার সোনার মানুষ। বড় হও, সোনার বাংলার সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়ে তোলো। হাতিরঝিলে এমভি থিয়েটারে এই আয়োজন চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। নারীদের নিয়ে বিশেষ আয়োজন থাকছে বৃহস্পতিবার সন্ধ্যায়। আমাদের প্রধান পৃষ্ঠপোষক বেক্সিমকোর পক্ষ থেকে শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাবে দেশ। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন আধুনিক সরঞ্জামে সজ্জিত, বিশ্বের যে কোনো দেশের সাথেই চলছে তাল মিলিয়ে। বঙ্গবন্ধু হত্যার পর সামরিক বাহিনীতে কু হয় 19 বার। অস্থির 21 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে সমৃদ্ধ করতে কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ন্যাশনাল ডিফেন্স কোর্স ও ওয়ার কোর্সের সমাপনীতে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে সুসজ্জিত করে বিশ্বসভায় মর্যাদার আসনে নেওয়া ছিল তার অন্যতম লক্ষ্য। কারোর কাছ থেকে আমরা পিছিয়ে না থাকি। প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হচ্ছে 3 বাহিনীকে। জাতিসংঘ শান্তি রক্ষায় অংশ নিয়ে সশস্ত্র বাহিনী এখন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ভূমিকা রাখছে দেশের যে কোনো প্রয়োজনে। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের সাথে তাল মিলে যেন আমাদের সেনাবাহিনী চলতে পারে। তার কারণ হচ্ছে আমরা জাতিসংঘ কর্তৃক যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী অংশগ্রহণ করে, কাজী বিশ্বের অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে তাদের চলতে হয়। বাংলাদেশ এখন বিশ্বের 5টি অগ্রগামী অর্থনীতির দেশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটেছে। এখন উন্নয়নশীলতার পথ ধরে দেশ এগিয়ে যাবে 2041-এর উন্নত সমৃদ্ধির পথে। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম। কাজে আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এখানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত। আমাদের মাথাপিছু আয় $2,554 মার্কিন উন্নীত হয়েছে। আর্থসামাজিক সকল সূচকে অভূতপূর্ব উন্নয়ন আমরা সাধন করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, এমডিজির মতো এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করবে দেশ। করোনার মহামারী না হলে বিভিন্ন সূচকে আরো এগিয়ে যেত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। সফল হোক, সুন্দর হোক, সেই দোয়া করি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর মাত্র 1 বছর পরেই রাজধানীতে চলবে দেশের প্রথম বিদ্যুতায়িত ট্রেন মেট্রো রেল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে মেট্রো রেলের কাজ 72 ভাগের বেশি শেষ হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে রেল। এই অংশের 90 ভাগ কাজ শেষ হয়েছে। এখন স্টেশনগুলোর প্রবেশ ও বহির্গমনের কাঠামো তৈরির কাজ চলছে। এছাড়াও নিয়মিত উত্তরা থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক চলাচল হচ্ছে। 4 থেকে 5 মাস পর মেট্রো রেলের বৈদ্যুতিক সংযোগ সহ যোগাযোগ ব্যবস্থা ও স্টেশনগুলোতে ট্রেনগুলো ঠিকমতো থামছে কিনা সেটি পরীক্ষা করা হবে। 6 মাস এই পরীক্ষা শেষে আনুষ্ঠানিক যাত্রী পরিবহনে প্রস্তুত হবে মেট্রো রেল। এর মাধ্যমে প্রতি ঘন্টায় যাতায়াত করতে পারবে প্রায় 60,000 যাত্রী। 2024 সালের আগেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোটা মেট্রো রেল চলবে। এই প্রকল্পের সার্বিক ব্যয় 22,000 কোটি টাকা। 2012 সালের 18 ডিসেম্বর প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। সরকারের নিজ স্বার্থেই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে তার কিছু হলে দায় সরকারের ওপর বার্তাবে বলেও হুঁশিয়ারি তার। তবে ওবায়দুল কাদেরের মত, বিএনপি আইন আদালতের পরোয়া করে না বলেই এই ইস্যুতে সরকারকে দুষছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। সবখানেই বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার মৌলিক অধিকার, তবে সরকার তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। এই যে এত মানুষের, কোটি কোটি মানুষের এই যে অভিশাপ আপনারা নিচ্ছেন, এবং সেই অভিশাপ আপনাদেরকে নিঃসন্দেহে অভিশপ্ত করবে। আমি শুধু বলতে চাই,
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো এই সরকারের জন্য দরকার। কারণ আল্লাহ না করুক তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। এই অভিযোগের জবাব দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি দেশের আইন আদালতের পরোয়া করে না, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রশ্নে সরকারকে দায়ী করছে। বিএনপি মহাসচিব বলেছেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকারই একমাত্র বাধা। সরকার যদি অবৈধই হয়, তবে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কোন মুখে? শারীরিক নানা সমস্যার পাশাপাশি লিভার সিরোসিসে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নেয়ার দাবি করে আসছেন দলটির নেতারা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের আমিনবাজারে 2011 সালে শবে বরাতে 6 ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় 13 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত এ রায় দেন। রায় 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেলেন বাকি আসামিদের সবাই। 2011 সালের 17 জুলাই শবে বরাতে আমিনবাজারের বরদেশি গ্রামের কেবলাচরে ঘুরতে যান 7 বন্ধু। ডাকাত সন্দেহে তাদের মধ্যে 6 জনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে আহত আল আমিন সহ নিহতের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির মামলা করেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। তদন্তে ডাকাতির মামলাটি মিথ্যা প্রমাণিত হয় এবং 6 ছাত্রকে হত্যার অভিযোগে পুলিশ বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করে। 2013 সালে 60 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। 10 বছর পর বৃহস্পতিবার সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহানের আদালত মামলার রায় ঘোষণা করেন। এতে 13 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন ও মারা যাওয়ায় 3 জনকে অব্যাহতি ও বাকিদের খালাস দেওয়া হয়। যেহেতু এই মামলায় 92 জন সাক্ষীর মধ্যে 55 জন সাক্ষী গ্রহণ করা হয়েছে, এই 14 জন অনসিস্টিভর করেছিল, এই সব পর্যালোচনা করে মাননীয় আদালত সুন্দর সুচিন্তিতভাবে এই রায়টা দিয়েছে। খালাসও দিয়েছে 25 জন আর সাজা দিয়েছে 32 জনের। রায়ের পর আসামি পক্ষের আইনজীবীরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান। আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে গেলে আমরা সর্বোচ্চ বেনিফিট পাবো এবং আশা করি উচ্চ আদালতে গেলে এই নিম্ন আদালতের রায় টিকবে না, আমরা খালাস পাবো। রায়ের পর আসামিদের সাজা নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বজনরা। আমি বিচার করলে কেউ আমার ছেলে ডাকাত করে নির্মমভাবে হত্যা করছে, বড় দুঃখ আমার। আমি এত বছর কষ্ট পাইছি, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবি কষ্ট পাইবো, এরপর আমার বলার কিছু নাই। এদিকে রায়ের কপি বিশ্লেষণ করে খালাস 25 জনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন চাঁদপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে গলিমখার বাগ এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন। এই সময় 2টি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলায় মাথা, পিঠ, হাঁটু ও গোড়ালিতে গুরুতর আঘাত পান মাহতাব। এ সময় তার সাথে থাকা ভাগ্নে শাহাদাত গুরুতর আহত হন। কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের পাখার ধাক্কায় 2টি গরুর মৃত্যুর ঘটনা তদন্ত করছে 4 সদস্যের কমিটি। এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে আনসার বাহিনীর 4 জন সদস্যকে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওই 4 জনকে প্রত্যাহার করা হয়। মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় ডান পাখার ধাক্কা লেগে গরু 2টি ঘটনাস্থলে মারা যায়। তবে উড়োজাহাজটি 94 জন যাত্রী নিয়ে সফলভাবে উড্ডয়ন করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। কক্সবাজার বিমানবন্দরের আশপাশে সীমানা প্রাচীর ভাঙা, ভেঙে পড়া অংশ দিয়ে প্রায় গরু ছাগল ঢুকে পড়ছে ওই সব এলাকায়। এতে দিন দিন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। 2016 সালে একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিদেশি পাইলট সহ 3 জনের মৃত্যু হয়। এছাড়া 2017 সালে একটি বেসরকারি উড়োজাহাজের চাকায় পিষ্ট হয়ে রানওয়েতে মারা যায় 3টি কুকুর। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।
তৌফিক, এই যে সাম্প্রতিক যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল, এর থেকে আসলে উত্তরণের জন্য কি ধরনের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। শুরুতে বলছি, ব্রিটিশ আমলে নির্মিত এই বিমানবন্দরটি একসময় এই দুই পাড়ের মানুষ অর্থাৎ সমিতিপাড়া নাজিরাটেক এবং এখানকার যেই নুনিয়াতছড়া এই এলাকার মানুষের যে যাতায়াতের পথ ছিল সেটি হচ্ছে বিমানের যে রানওয়ে, অর্থাৎ বিমান যখন ল্যান্ডিং হবে এরপরে কিন্তু মানুষজন যাতায়াত করত, বিমান যখন উড্ডয়ন হতো তখন এরপরে মানুষ যাতায়াত করত। সেটি অনেকটা পরিবর্তন এসছে, এখন চারদিকে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। তবে বেশ কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত সেই ভাঙ্গা অংশে সেখান থেকে বিভিন্ন সময় গরু কুকুর সহ বিভিন্ন মানুষ অর্থাৎ মানুষ ঢুকে পড়ে। সেই কারণেই অর্থাৎ গত মঙ্গলবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। সেখানে বাংলাদেশ বিমানের একটি বোয়িং বিমান সেটি উড্ডয়নের সময় পাখার সাথে ধাক্কা লেগে দুটি গরুর মৃত্যু হয়েছে। এর আগেও আমরা দেখেছি এর আগেও কিন্তু 2017 সালে বিমানের চাকায় পৃষ্ঠ হয়ে 3টি কুকুর মারা যায়। আসলে বারবার এই বিমানবন্দরের এরকম প্রকাশ করছেন এখানকার সাধারণ যাত্রী থেকে অনেকেই। আপনি জানেন ঘটনার পরপরই অর্থাৎ মঙ্গলবার ঘটনা হয়েছে এবং বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ঢাকায় একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নিয়েছিলেন কক্সবাজারের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। আমি তার সাথে কথা বলেছি, কথা বলার সময় তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে যে এই বিমানবন্দরের অর্থাৎ সেই সময়ে যে 4 জন আনসার বাহিনীর সদস্য ছিল তাদের গাফিলতির কারণে তাদেরকে 4 জনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি সেই তদন্ত কমিটি এখনো কাজ করে যাচ্ছেন, কি কারণে সেটি হয়েছে সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। আপনি জানেন এই যে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের যে কাজ চলছে, এই কাজের কারণে কিন্তু এই যে আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে বিমানবন্দরের প্রধান ফটক। এই ফটক দিয়ে কিন্তু যে উন্নয়ন কার্যের জন্য ব্যবহৃত যে সকল যানবাহন সেটি কিন্তু এই জায়গা থেকে চলাচল করছে না, সেটি চলাচল করছে বিমানবন্দরের ঠিক উত্তর পাশে। সেই এলাকায় আসলে বেশ কিছু জায়গায় কিন্তু অরক্ষিত, সেখানে শুধু এই যে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছে সেরকম না, সেখানে অবাধে মানুষের যে বিচরণ সেটিও লক্ষ্য করা যাচ্ছে। সেখানে যে গৃহপালিত পশু তারা সেখানে চড়াট করছে, এই ধরনের বেশ কিছু দেখা যাচ্ছে। এইটি আসলে নিয়ন্ত্রণ করা না গেলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখছেন। তবে আমি কথা বলেছি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত যে ঘটনা হয়েছে সেটির পরে তারা বেশ সচেতন, তারা যে সকল সীমানা প্রাচীর অরক্ষিত আছে সেটি মেরামত করার তারা কাজ করছেন। কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। পার্বত্য শান্তি চুক্তির 2 যুগ পূর্তিতে এর অগ্রগতি নিয়ে হিসেব নিকেশে বসছে চুক্তি সম্পাদনকারী দুই পক্ষ। সরকার চুক্তি নিয়ে সন্তোষের কথা জানালেও অন্য পক্ষ তাতে সন্তুষ্ট নয়। পাহাড়ে অস্ত্র আর চাঁদাবাজিকে ঘিরে প্রতি বছর রক্তের ধারা বইলেও অবকাঠামো উন্নয়ন হয়েছে, গতিশীল হয়েছে সামগ্রিক অর্থনীতি। পাহাড়ের কোল ঘেঁষে চলছে আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তা, সেই রাস্তা ধরে চলছে পর্যটক, নানা ব্যবসায়িক কর্মকাণ্ড, হচ্ছে নানামুখী বিনিয়োগ। 3 পার্বত্য জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের এই ইতিবাচক চিত্র তৈরি হয়েছে মূলত শান্তি চুক্তির পর, আর একে ঘিরে বদলে গেছে এখানে বসবাসকারীদের জীবনযাত্রা। যোগাযোগের রাস্তাঘাটের বেশ উন্নতি হয়েছে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে বেশ উন্নতি হয়েছে। রাস্তাঘাট কিন্তু এখন তো মোটামুটি স্বাভাবিক, যে সেনাবাহিনী নিজে এসিবিরা কাজ করছে। শুধু সড়ক যোগাযোগ নয়, প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছে নতুন হাটবাজার, স্কুল, কলকারখানা সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো। এই উন্নয়ন জীবন ব্যবস্থাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন সরকারি সংস্থা। আমি তো খুব গর্ব করে বলবো যে পার্বত্য শান্তি চুক্তির ফলে এই পার্বত্য এরিয়াতে যে উন্নয়নের যে সুবাতাস বয়ে যাচ্ছে, এইটা পার্বত্য চুক্তির আগে তো কখনো কল্পনাও করা যেত না। সরকারি হিসাবে চুক্তির 72টি ধারার 48টি বাস্তবায়িত হয়েছে, বাকি 24টির মধ্যে আংশিক বাস্তবায়িত হয়েছে 15টি, চলমান রয়েছে 9টি। যদিও চুক্তির অন্য পক্ষ জনসংহতি সমিতির দাবি এই বাস্তবায়নে আছে শুভঙ্করের ফাঁকি। যেমন পার্বত্য মন্ত্রণালয়কে কিন্তু সব সাবজেক্ট এখনো দেওয়া হয়নি, অপরদিকে জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদকে অতর্ব করে রাখা হয়েছে। যদি আজকে এই পার্বত্য শান্তি চুক্তি না হতো, পাহাড়ে অনেক ধরনের হানাহানি অনেক বেশি থাকতো। পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন অঞ্চলগুলোতে সেখানে উন্নয়নের একটা ধারাবাহিকতা বজায় আছে।
চুক্তির 2 যুগে এসে পাহাড়ে বসবাসকারীদের প্রত্যাশা প্রকৃত শান্তি আসবে এই সুন্দর জনপদে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে 1228 টাকা, কমেছে জ্বালানি এলপিজির দামও। ক্যারিয়ারে 800 গোলের অনন্য উচ্চতায় রোনালদো, আর্সেনালকে হারালো ম্যান ইউনাইটেড। পরিচয় দিতেন পুলিশের সহকারী কমিশনার হিসেবে। মাদক ব্যবসায়ীদের থানায় না নিয়ে অর্থ আদায়ে নিতেন নিজ চেম্বারে। ফ্ল্যাট, জমির বিরোধ মীমাংসার নামেও করেছেন অর্থ আত্মসাৎ। পুলিশ পরিচয়ে ফ্রিজ, মোবাইল, মোটরসাইকেল নেন বিনা পয়সায়। সম্প্রতি রাজ আল আবিরকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে তিনি পেশাদার প্রতারক। ভিজিটিং কার্ডে লেখা সহকারী কমিশনার হিসেবে কর্মরত ঢাকা মহানগর পুলিশের সঙ্গে রাখেন পিস্তলও। রাজ আল আবির এ পরিচয়ে দাপিয়ে বেড়ান কাফরুল এলাকা। সম্প্রতি প্রতারণার মামলায় আবিরকে গ্রেপ্তার করে বিএনপির গোয়েন্দা ওয়ারি বিভাগ। তারপরেই বেরিয়ে আসে তার প্রকৃত পরিচয়। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই পূর্ব শেওড়াপাড়ার বাসিন্দাদের। 25,000 টাকার মোবাইল দেওয়ার কথা বলে নিয়েছে টাকা, কিন্তু টাকা আজও পাইনি। অনেকদিন যাবত ঘুরাইতেছি, আমি এখন বিপদের সম্মুখীন আছি। মোটরসাইকেল বিক্রি করার কথা আমার কাছে 1,10,000 টাকা নেয়, এখন মোটরসাইকেলও দেয় না, টাকাও দেয় না। গোয়েন্দারা বলছেন 2 থেকে 3 বছর আগে নিজেকে সহকারী কমিশনার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড বানান আবির। পিস্তলের মতো দেখতে মেটালিক লাইটার রাখেন কাভারে। এটি দিয়েই ভয় দেখাতেন মাদক ব্যবসায়ীদের, আদায় করতেন টাকা। অ্যাজ এ টিম হিসাবে সাদা পোশাকে পুলিশ অভিযান পরিচালনা করে, কোনো ব্যক্তিগতভাবে একজন দুইজন কখনো অভিযান পরিচালনা করে না। আরেকটা হলো আমাদের লং আর্মস ব্যবহার করা হয় এই সকল ক্ষেত্রে, কাজে এগুলো একটু সচেতনতার বিষয় আছে। পুলিশ পরিচয়ে সম্পর্ক তৈরি করে আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগ আছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে এক নারীকে ঢাকায় এনে শেওড়াপাড়ার বাসায় আটকে শারীরিক সম্পর্কের অভিযোগে নারী নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে খুলশী থানায়। সে বিভিন্ন জায়গায় এই পরিচয় দিয়ে বিয়েও করেছে, এবং সেই বিয়ে করে প্রতারণার মাধ্যমে আসলে ওই যে কোর্ট ম্যারেজের নাম করে আসলে এটাও একটা প্রতারণা, সেখানে গার্জেনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণা থেকে বাঁচতে পুলিশ পরিচয় দিলেই কাউকে অর্থ না দিয়ে যাচাইয়ের পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ শাহপরানের যোগদান স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান, তাই নেত্রকোনায় যোগদানের কার্যক্রম স্থগিত করে বৃহস্পতিবার আদেশ জারি করা হয়। মামলার বিষয়ে আইন ও বিচার বিভাগ অবগত ছিল না, শাহপরান নিজেও তা জানাননি। পরে তা নজরে এলে নেওয়া হয় এই সিদ্ধান্ত। 13তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2019-এর মাধ্যমে মোহাম্মদ শাহপরান সহকারী জজ পদে নিয়োগ পান। গ্রাহক পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। এবার 12 কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসক সহ 1,313 টাকা থেকে কমিয়ে 1,228 টাকা করা হয়েছে। এতে প্রতি 12 কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো হয়েছে 85 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। কমানো হয়েছে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির দামও। প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম 57 টাকা 24 পয়সা। এদিকে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানি উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকায় থাকছে। এর আগে নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1,313 টাকা করা হয়েছিল। রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1228 টাকায় সমন্বয় করা হয়েছে। সপ্তাহে বাজার দর নিয়ে জানাতে কারণ বাজার থেকে আমাদের সাথে এবার যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন আহমেদ।
শাহিদ, হঠাৎ চালের দাম বাড়ার কারণ কি, আর এ নিয়ে আসলে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। দেখুন, আসলে প্রতি সপ্তাহে বিশেষ করে নিত্যপণ্যের বাজারে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সপ্তাহ তার ব্যতিক্রম নাই। আমি এই মুহূর্তে রাজধানী কাঁচা বাজারের মধ্যে অন্যতম রাজধানী কারণ বাজারে রয়েছে। যদি এই মুহূর্তে চিত্র আপনাকে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখুন সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিন অন্যান্য দিনের তুলনায় ক্রেতা বিক্রেতার সমাগমটা বেশি থাকে, কারণ সবাই কিন্তু আজকের দিনে মূলত বেশ কিছু দিনের বাজার একসাথে করে নেয়। সেই বিষয়টা যদি আমরা বলি, সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা সবার আগে লক্ষণীয় সেটা হচ্ছে আপনার সমারোহটা। গত সপ্তাহে আমরা যদি সপ্তাহের ব্যবধানে হিসাব করি, সেক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শীতকালীন সবজির সমারোহটা অনেক বেশি অন্যান্য দিনের তুলনায় এই সপ্তাহে লক্ষ্য করা যায়। অর্থাৎ রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে সকাল থেকেই, বিশেষ করে সকাল থেকে আমি দেখেছি পণ্যবাহী গাড়িগুলো কারণ বাজারে প্রবেশ করেছে, এবং এইখানে যারা ব্যবসায়ী আছেন তারা যেটা বলছেন যে অন্য জায়গা থেকে গত সপ্তাহের তুলনায় তুলনামূলক বেশি পরিমাণ পণ্যবাহী গাড়ি আসছে, অর্থাৎ সরবরাহটা ভালো, এর দরুন কিন্তু দামটার উপর প্রভাব পড়েছে। আমি যদি দামের বিষয়টা, যেটা 30 থেকে 35 টাকা প্রতি পিস বিক্রি হয়েছিল আকারে বড় আকারের গুলা, সেগুলো আজ কিন্তু 20 থেকে 25 টাকায় পাওয়া যাচ্ছে। একই সাথে বাঁধাকপিও কিন্তু 20 থেকে 25 টাকা প্রতি পিস পাওয়া যাচ্ছে, এবং মূলার কেজি 30 থেকে 32 টাকা 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং কাঁচামরিচটাও দামটাও কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে যদি দামটা সেই বাড়তি সবজির মধ্যে কয়েকটি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে টমেটো কেজি 100, 120, 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আরেকটি বিষয়, বেগুনের দামটা কিন্তু 50। আপনাকে প্রথমে বলেছিলাম চালের দামটা গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তে, অর্থাৎ বস্তায় প্রায় 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে মোটা এবং সরু চাল। এই বিষয়ে যারা ব্যবসায়ী তারা যেটা বলছে, মিল গেট থেকে তাদের যেই বাড়তি দামে ধরা হচ্ছে বলে সেই দামটা তারা সমন্বয় করার জন্য দামটা বেশি হচ্ছে। আর ক্রেতা সাধারণ যেটা বলছে যে সাধারণত এই বাজারের দামের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থাৎ ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো, তাদের ইচ্ছা মতো দামটা কিন্তু বৃদ্ধি দিচ্ছে, যার কুফল কিন্তু গুনতে হচ্ছে ভোক্তা সাধারণ। সেটা বলি, মিনিকেট চালটা 60 থেকে 65 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে, আর যে মোটা চাল কেজিটা সেটা কিন্তু আপনার বিক্রি হচ্ছে যে 50 থেকে 52 টাকা কেজি দরে। আর আরেকটি সুখবর হচ্ছে ক্রেতা সাধারণ জন্য, যাতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের মধ্যে একই রকম রয়েছে 280 টাকা। যদি এক কথা আপনাকে বলি, গত সপ্তাহের ব্যবধানে কেজিতে সামান্য চালের দাম বেড়েছে, তবে শীতকালীন সবজির সমারোহ ভালো, দামটাও তুলনামূলক নাগালের মধ্যে রয়েছে। মূলত এই ছিল রাজধানীর কাঁচা বাজার থেকে সর্বশেষ। বাজার দর নিয়ে জানাতে রাজধানী কারণ বাজার থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শাহিদ আহমেদ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে সরকার চিন্তিত হলেও সতর্ক অবস্থায় রয়েছে। এটা নিয়ে যেন কোনো প্যানিক তৈরি না হয় সে বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে যায়। সংক্রমণ হলেও এর লক্ষণ মৃদু, ডেল্টার মতো ভয়ানক নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পূর্ণ প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিমানবন্দরে টার্মিনাল 2-এ স্থাপিত 2000 বর্গফুট জায়গার পরিবর্তে গাড়ি পার্কিংয়ের ভবনের দোতলায় 36,000 বর্গফুট জায়গায় তৈরি হচ্ছে নতুন এ পরীক্ষাগার। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এটি চালু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বিদেশগামীরা কোয়ারেন্টাইন না মেনে বাড়ি গেলে সংশ্লিষ্ট হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মন্ত্রী। আমরা সতর্ক, কিন্তু আমরা প্যানিক করব না। আমরা জানতে পেরেছি যে এটা খুবই সংক্রমণ করে, খুব দ্রুত ছড়িয়ে যায়। আফ্রিকাতে বলেছে প্রায় 100 গুণ বেশি সংক্রমণ ক্ষমতা রাখে। সামরিক বাহিনী তদারকিতে রাখবো, অনেক কিছু পুলিশের তদারকি রাখবো, এবং আমাদের স্বাস্থ্য বিভাগও তদারকি করবে। যে হোটেল থেকে এই বেরিয়ে যাবে, কোন রোগী বেরিয়ে যাবে, সেই হোটেলকেও আমরা পেনাল্টিতে নিয়ে আসবো। দেশে বৃহস্পতিবার করোনায় আরো 3 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 1 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,986 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 21,057 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 261 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.24%।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.24%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,76,827 জনে। সুস্থ হয়েছেন আরও 313 জন। এ নিয়ে মোট সুস্থ 15,41,661 জন। যানজটের কারণে দেশে বছরে জিডিপি সরাসরি ক্ষতি হচ্ছে 2.5%। এছাড়া প্রত্যক্ষ পরোক্ষভাবে মাথাপিছু আয়ের ক্ষতি হচ্ছে 5.8%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক গবেষণা সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ঢাকাস ওভারগ্রোথ অ্যান্ড ইটস কস্ট শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানায় বাংলাদেশের উন্নয়নের অধিকাংশ ঢাকা কেন্দ্রিক, অন্যান্য শহরে উন্নয়নের ঘাটতি রয়েছে। এছাড়া বাংলাদেশের যে মানুষ শহরে বাস করে তার অধিকাংশ ঢাকায়। এর মধ্যে প্রধান শহরগুলোতে বাস করে 31.9%, এর মধ্যে ঢাকায় বাস করে 11.2% মানুষ। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে অন্যান্য শহর পিছিয়ে রয়েছে। Please unmute yourself. ওটিটি প্ল্যাটফর্মে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচার বেআইনি। এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের কৈফিয়ত তলব করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে মোবাইল সেবা দেওয়ার জন্য, তাদেরকে কিন্তু এই ওটিটির মাধ্যমে কোনো অনুষ্ঠান সেটি করার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি। তাই আমরা মনে করি যে এটি অবৈধভাবে এই যারা এই ওটিটির মাধ্যমে এই মোবাইল অপারেটররা যেটা করছেন সেটা অবৈধ, এটাকে বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। তারা লাইসেন্স না নিয়েই এই ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করছে, সেখান থেকে উপার্জন করছে, কন্টেন্ট বানাচ্ছে এবং সেগুলো অনলাইনে প্রচার করছে, যেটি তাদের লাইসেন্সের শর্তভঙ্গ। আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করব। আমরা টেলিকম মিনিস্ট্রি, বিটিআরসি এবং একই সাথে টেলিফোন কোম্পানিগুলোকে, মোবাইল অপারেটরদেরকে আমরা নোটিফাই করব। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে গারোদের ওয়ান গালা উৎসব। 2 দিনব্যাপী উৎসব শেষ হচ্ছে আজ। এই উৎসবের মাধ্যমে দেবতাকে নতুন ফসলের জন্য কৃতজ্ঞতা জানান গারোরা। ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক পরে নেচে গেয়ে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এই নবান্ন উৎসব উদযাপিত হয়। তুলে ধরা হয় গারোদের সংস্কৃতি ও ঐতিহ্য। রাজধানীতে বসবাসকারী বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের অধিবাসীদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব। আমাদের ভাষায় যেটাকে বলে আমাদের আচ্ছু আম্বি, মানে হলো দাদা দাদিরা এই উৎসবটা পালন করত। আমরা নাচ গান করি, সবাই একত্রিত হয়, এনজয় করি এবং সবাইকে জানাচ্ছি ওয়ানগালার শুভেচ্ছা। সবাই আসবেন এবং হ্যাপি ওয়ানগালা। ওয়ানগালা অনুষ্ঠান আমাদের গারোদের সংস্কৃতিকে হারিয়ে গিয়েছিল, কিন্তু গারোরা আবার শেকড়ের টানে, শেকড়ের সন্ধানে আমাদের এই ওয়ানগালা উৎসবকে আবার পুনরুজ্জীবিত করে। মুন্সিগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 5 জনের মধ্যে 2 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার ভোর 4টার দিকে চর মুক্তারপুর এলাকায় 4তলা ভবনের 2য় তলার একটি ফ্ল্যাটে রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এ সময় ওই ফ্ল্যাটের বাসিন্দা কাউসার, তার স্ত্রী শান্তা ও তাদের 2 শিশু সন্তান দগ্ধ হন। এছাড়াও দগ্ধ হয় পাশের ফ্ল্যাটের আরেক শিশু। পরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইয়াসমিন ও নহর। দগ্ধ 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ হলে বেকার হয়ে পড়বে প্রায় 2 লাখ মানুষ। তাই বন্ধ না করে স্থানান্তর বা সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি ট্যানারি মালিকদের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ট্যানারি ব্যবসায়ীদের সাথে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পরও ট্যানারি শিল্পের দূষণ অভিযোগ বন্ধ হয়নি। তাই সাভারে চামড়া শিল্পনগরী বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে সুপারিশের চিন্তা করছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। বন্ধের হুঁশিয়ারিতে শঙ্কায় পড়েছে ট্যানারি মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টরা। তারা বলছেন, হঠকারী এই সিদ্ধান্তে কাজ হারাবে এই শিল্পের সাথে জড়িত 2 লাখ মানুষ।
আজকে যদি আপনি ট্যানারি বন্ধ করে দেন, কালকে আপনাকে চামড়া ইনপুট করি ফুড ফ্যাক্টরি গুলো আপনাকে চালাইতে হবে। আমার ট্যানারি বন্ধ করে দিলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে বেকার হয়ে যাবে। তো এইগুলো সমাধান না। এটাকে আমরা ভালোভাবে কিভাবে চালাইতে পারি, সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকার আমাদেরকে সহযোগিতা করবে। দেশের অন্যতম রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও একটি তদন্ত কমিটি গঠন করে শিল্পনগরীর মূল সমস্যাগুলো সমাধান করার পরামর্শ দিয়েছেন তারা। তাগিদ দিয়েছেন সরকার ও মালিক পক্ষকে একসঙ্গে কাজ করার। স্ট্রং টেকনিক্যাল টিম করে তার মাধ্যমে সুপারিশ নিয়ে যদি সরকার এভাবে আগায়, তাহলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে, সেক্টরের জন্য ভালো, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে তাদের জন্য ভালো হবে। আশা করি সরকার এসব দিকে নজর রাখবেন। সাভারে চামড়া শিল্প নগরীতে দিনে 40,000 ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা 25,000 ঘনমিটার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারখানার ইতিহাসে সর্বনিম্ন লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে উৎপাদনে যাচ্ছে নাটোর সুগার মিল। চলতি মৌসুমে 50,000 মেট্রিক টন আখ মাড়াই করবে কারখানাটি। এতে এবার আরো বড় ধরনের লোকসানের আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ। নাটোরের ভারী শিল্প কারখানার মধ্যে নাটোর সুগার মিল অন্যতম। উদ্বোধনের পর মাত্র ৩-৪ বছর লাভের মুখ দেখে কারখানাটি, এরপর থেকে নিয়মিত লোকসানে চলছে। এবার অন্য যে কোনো মৌসুমের চেয়ে আরও বেশি লোকসানের আশঙ্কা করছে কর্তৃপক্ষ, কারণ এবার মাত্র 50,000 মেট্রিক টন আখ মাড়াই করবে কারখানাটি, যা কারখানার ইতিহাসে সর্বনিম্ন। আমরা ধারণা করছি এবার 50,000 মেট্রিক টন আখ মাড়াই করে আমরা 3,000 থেকে 3,500 টন চিনি করার এবারে আবার লক্ষ্যমাত্রা আমাদের আছে এবং আমরা সচেষ্ট আছি এটা করার জন্য। চাষিদের অভিযোগ, গত বছর আখ চাষের টাকা সঠিক সময়ে তারা পাননি, এতে এবার কম জমিতে আখ আবাদ করেছেন। যে আমরা যে আখ বিক্রি করি টাকা পাতে পাতে আমাদের 1.5 বছর লাগে, টাকা পাই না। লেবারের কারণে, পুঁজির কারণে বাদ দিয়ে দিছি, কুশাল লাগাইনে বাদ দিয়ে দিছি। 30 বিঘা মাটি কুশাল করতাম, পুঁজি পাই না, সমস্যা বেঁধে যায় ওইখানে। কারখানা কর্তৃপক্ষ বলছে করোনার কারণে সুগার মিল বন্ধের আশঙ্কা থেকে আখের আবাদ কম হয়েছে। যে একটা দণ্ডায়মান আছে, এই একটা চাষিরা মিলে সরবরাহ করতে পারবে কিনা, নাটোর মিল চালু থাকবে কিনা, তো বছর কোনো উপকরণ দেওয়ার, চাষিদের যে আমরা কৃষি উপকরণ বিতরণ করি সেটা বিতরণ করার কোনো নির্দেশনা প্রথম দিকে ছিল না। ফলে চাষিদের মধ্যে একটা আতঙ্ক ছিল, যার কারণে চাষিরা আখ রোপণ অনাগ্রহী ছিল এবং তারা আখ রোপণ করেনি। গেল বছরের চেয়ে নাটোর সুগার মিলে এবার প্রায় 20,000 মেট্রিক টন কম আখ মাড়াই করা হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী বছরই রাষ্ট্রীয় চিনি কলগুলো পর্যায়ক্রমে আধুনিকায়ন শুরু হবে। বিদেশি বিনিয়োগ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে এগুলোকে লাভজনক করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রি বাড়াতে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 ডিসেম্বর থেকে শুরু হবে 8 দিনের মেলা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হালকা প্রকৌশল, ইলেকট্রনিক্স, পাট ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য সহ বিভিন্ন খাতের মোট 325টি স্টল থাকবে মেলায়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে আয়োজন। 3 মাসে যেটুকু আমার প্রোডাকশন হয় তাতে কিন্তু আমার লাভজনক না, সারা বছর আমি চালাতে পারি না আমার সেই র মেটেরিয়ালস। কাজে এটাকে লাভজনক করার জন্য অন্যান্য দিকও আমরা সেখানে ইনভেস্টমেন্টের চিন্তা করছি। যারা ইনভেস্টমেন্ট নিয়ে আসছে সেখানে গ্যাস, ফার্টিলাইজার, বিভিন্ন পর্যায়ে নতুনভাবে পাওয়ার জেনারেশন, এগুলি করে আমরা এটাকে ফিজিবল করি। বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষক। চলতি বছর হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় চাষাবাদের প্রস্তুতি নিয়ে খুশি কৃষকরা। আবহাওয়া বৈরী না হলেও চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা করছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জের 1470 বর্গ কিলোমিটার হাওড় অঞ্চল জুড়ে চলছে বোরো আবাদের প্রস্তুতি। বীজতলা পরিচর্যার পাশাপাশি ধানের চারা রোপণের জন্য জমি তৈরি করছেন কৃষকরা। পুরো জেলায় বোরো আবাদ হলেও হাওড় অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি উপজেলায় ধানের উৎপাদন বেশি। তবে বোরো মৌসুমে পোকামাকড়ের আক্রমণ ও আগাম বন্যা নিয়ে শঙ্কিত থাকেন হাওড়ের চাষিরা। অবশ্য এবছর হাওড়ের পানি দ্রুত নেমে যাওয়ায় সার্বিক প্রস্তুতিতে খুশি তারা। জ্বালা বড় হয়েছে, কখন আমরা জমির মধ্যে
লাগানির জন্য প্রস্তুত হইতাছি। জমির মধ্যে পানি টানি হিচ্ছে আইল কোডা লইয়া বাউ করতেছি। 30% জায়গার মধ্যে ধান ফালছি, ফালানির পরে আমি 4 একর জমি চাষ করার উদ্যোগ নিছি এবং এই হাল কোটাও লইছি। 170 জমি করিলে আমরা কমপক্ষে 30,000 টাকা খরচ হয়, 30 থেকে 35,000 টাকা খরচ হয়। তা আমরা অনেক কষ্ট, তেলের দাম গেছে অতিরিক্ত বাড়িয়া, তেলের দাম বেড়ে গেছে, তো আমরা কৃষক কি করে পারি? হাওড়া অঞ্চলে চাষিদের বোরো ধানের বীজতলা তৈরি সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। কৃষকরা পূর্ণ উদ্যমে বীজতলা করছে, বীজতলা লক্ষ্যমাত্রার চেয়ে হয়তো একটু বেশি অর্জিত হবে। কৃষকদের প্রস্তুতির সাথে সাথে আমরাও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছি। চলতি বছর জেলায় 1,64,485 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 7,000 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 52,48,000। নতুন 6,63,000 রোগী নিয়ে পর্যন্ত আক্রান্ত হয়েছে 26,43,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,264 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে শনাক্ত হয়েছে 1,32,000-এর বেশি। রাশিয়ায় একদিনে 1,221 জনের প্রাণহানি হয়েছে, নতুন রোগী মিলেছে 33,000। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনে 525 ও পোল্যান্ডে 502 জনের মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসায় গ্লাক্সোস্মিথক্লাইনের উৎপাদিত ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এই ওষুধ গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ঠেকাতে 79% কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। এদিকে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সাউথ আফ্রিকায় অমিক্রন ছড়ানোর পর গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশটিতে উচ্চ মাত্রায় ছড়াচ্ছে সংক্রমণ। একদিনে 8,500 অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। সাউথ আফ্রিকার শীর্ষস্থানীয় এক গবেষক বলেছেন, নভেম্বরের দিনে গত সংক্রমণ ছিল 2 থেকে 300-র মধ্যে। এ পর্যন্ত বিশ্বের 25টি দেশে শনাক্ত হয়েছে অমিক্রন আক্রান্ত রোগী। এবার ভারতে 2 জনের দেহে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন অমিক্রন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কর্ণাটকে এই ধরন শনাক্ত করা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে 2 রোগীর সংস্পর্শে আসা সমস্ত লোককে শনাক্ত করে তাদের পরীক্ষা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একজনের দেহে অমিক্রন শনাক্ত হয়েছে। ওই বাসিন্দা সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে ফিরেছিলেন। প্রায় 3 ঘন্টার নাটকীয়তা শেষে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে জাতিসংঘের প্রধান ফটকের সিকিউরিটি বক্সের কাছে নিজের গলায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় আনুমানিক 60 বছর বয়সী ওই ব্যক্তি। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক পুরো এলাকা ঘেরাও করে রাখে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় কার্যালয়ের আশপাশের সব রাস্তা। নিরাপদে সরিয়ে নেওয়া হয় সড়কের যানবাহন। পুরো এলাকায় সাময়িকভাবে চলাচল বন্ধ রাখে নিরাপত্তা বাহিনী। প্রায় 3 ঘন্টার চেষ্টায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারের 800 গোলের অনন্য কীর্তি গড়লেন পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাইলফলক থেকে মাত্র 1 গোল পিছিয়ে আর্সেনালের বিপক্ষে মাঠে নামেন CR7। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটির 52 মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। ক্যারিয়ারে 1097 ম্যাচ খেলে 801 গোলের কীর্তি একমাত্র পর্তুগিজ সুপারস্টারের। এর আগে ব্রাজিলের কিংবদন্তি পেলের 767 গোলের রেকর্ডের সাথে ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওকে পেছনে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে রোনালদোর রেকর্ড গড়া পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ডের সাদামাটা শুরুতে বিপদ বাড়ায় মাইকেল ক্যারিকের শিষ্যরা। এমিলি স্মিথের গোলে এগিয়ে যায় আর্সেনাল। সমতায় ফিরতে রেড ডেভিলসদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। শততম ম্যাচ খেলা ব্রুনো ফার্নান্দেসের নৈপুণ্যের সমতায় ফেরে ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ইতিহাস গড়া গোলে দলকে এগিয়ে নেন CR7। মিনিট খানেক পর মর্টিন ওডেগোরের গোলে ব্যবধান 2-2 করে গানাররা। শেষ দিকে পেনাল্টি থেকে রোনালদোর গোলে 3 ম্যাচ পর জয় মর্টিন ওডেগোরের গোলে ব্যবধান 2-2 করে গানাররা। শেষ দিকে পেনাল্টি থেকে রোনালদোর গোলে 3 ম্যাচ পর জয়ে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান। চোট কাটিয়ে ঢাকা টেস্টে ফিরছেন সাকিব। সেক্ষেত্রে ইয়াসির রাব্বি একাদশে থাকবেন কি না তা নিয়ে অপেক্ষা। অভিষেক টেস্টের মিশ্র অভিজ্ঞতা রাব্বিকে সাহসী করছে। চট্টগ্রামের ব্যর্থতা ভুলে মিরপুরে ভালো করার প্রত্যয় টাইগারদের। চট্টগ্রাম টেস্টে বিপর্যয়, দলের হাল ধরতে 4 দিন ধরে ইনডোরে ঘাম ঝরিয়েছেন সাকিব। সিরিজ বাঁচানোর মিশনে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স খুব জরুরি। সাকিব ফেরায় দলের চেহারা বদলেছে, একই সঙ্গে একাদশেও আসবে পরিবর্তন। সাইফের অসুস্থতায় ওপেনিংয়ে অভিষেকের অপেক্ষায় নাইম মাহমুদুল। দুজনের লড়াইয়ে এগিয়ে নাইম। অবশ্য মধুর সমস্যা সাকিবের জায়গা নিয়ে। ঢাকা টেস্টের একাদশে 7 ব্যাটার আর 4 বোলার খেললে বাদ পড়বেন চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ইয়াসির। লম্বা সময় দলের সঙ্গে থাকলেও অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছিল না। অবশেষে ঘরের মাঠে স্বপ্ন পূরণ হয়েছে ইয়াসিরের। তবে ক্যারিয়ারের প্রথম টেস্টে হয়েছে মিশ্র অভিজ্ঞতা। আসলে তো একটু ভয় পেয়েছিলাম, কারণ মাথায় বল লেগেছিল আর পায়ে নামনেস আসছিল। তো সত্যি কথা বলতে একটু ভয়ে ছিলাম, কিন্তু আবার একটু কষ্ট পাচ্ছিলাম যে আমার ডেবু ম্যাচ, টিমকে একটু ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলাম কিন্তু শেষ করতে পারিনি। তো ইট ওয়াজ এ মিক্সড ফিলিং, আসলে ভয় এবং কষ্টের একটা মিক্সড ফিলিং। ইবাদত রাহিদের ব্যর্থতায় ঢাকা টেস্টে ডাক পড়েছে তাসকিনের। ফেরার মিশনে টাইগার সেন্সেশনকে দিতে হবে কঠিন পরীক্ষা। তাই শেষ মুহূর্তে লাইন লেন্থে নিয়ন্ত্রণ আনতে করেন কঠোর পরিশ্রম। বাংলাদেশ যখন সিরিজ বাঁচানো চ্যালেঞ্জে, পাকিস্তান তখন শতভাগ জয়ের মিশনে। আত্মবিশ্বাসে ভরপুর দলটা ঢাকা টেস্টে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে চায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা টেস্টে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। সাকিবকে পাওয়ার সাহস বাড়ছে স্বাগতিকদের। দলের সেরা তারকার কাছে বিশেষ কিছু চাওয়া সবার। চোট কাটিয়ে সরাসরি লঙ্গার ভার্সনে মানিয়ে নেওয়া কঠিন। তারপর প্রিয় ভেন্যুতে সাকিব ব্যাটে বলে জ্বলে উঠলে ভালো সম্ভাবনা থাকবে টাইগারদের। পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে টাইগার ক্রিকেট। অভিজ্ঞতায় এখনকার টেস্ট দলটা ঢের পিছিয়ে। সেখানে সাকিবের উপস্থিতি বড্ড জরুরি। তিনি থাকা মানেই দলের সাহস বাড়ে, কম্বিনেশন সাজানো সহজ হয়ে যায়। চোট থেকে সেরে লঙ্কার ভার্সনে নামা মোটেও সহজ নয়। ঢাকা টেস্টে তাই সাকিবের সেরাটা নিয়ে সংশয় থাকতেই পারে। তবে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা যে কোনো চ্যালেঞ্জ জিততে জানে, বাংলাদেশও তাই সাকিবের দিকে তাকিয়ে। 6 বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন সাকিব। বোলিংয়ে ওদের সাথে একবার 5 উইকেট নিয়েছেন 2011-তে, ওটাই সেরা। তাছাড়া মনে রাখার মতো পারফরমেন্স নেই বল হাতে। সব মিলিয়ে 6 ইনিংসে 9 উইকেট শিকার। সেরা 82 রানে 6 উইকেট, বোলিং গড় প্রায় 64। ব্যাটিং পরিসংখ্যান অবশ্য দারুণ। টেস্টে তার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা পাকিস্তানের বিপক্ষে 2011-তে মিরপুরে 144 রানের ইনিংসটাই ছিল 2016 পর্যন্ত ক্যারিয়ার সেরা। টেস্টে সর্বোচ্চ গড় পাকিস্তানের সাথেই 8 ইনিংসে 1 সেঞ্চুরি, 350-তে 412 রান, গড় প্রায় 70-এর কাছে। নিষেধাজ্ঞার পর চোটের সঙ্গে লড়াই চলছে বারে বারে। টেস্টেও তাই সাকিব নিয়মিত নন। এবছর উইন্ডিজ, জিম্বাবুয়ের সঙ্গে খেলেছেন। 3 ইনিংসে মোটে 5 উইকেট শিকার। ব্যাট হাতে 68 সর্বোচ্চ। পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ ঠেকাতে ব্যাটে বলে সাকিবের জ্বলে ওঠা জরুরি। হোম অফ ক্রিকেটের কন্ডিশন তাকে এগিয়ে রাখবে নিঃসন্দেহে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়া জুড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা।
আর শীত উপলক্ষে দেশটির সাইবেরিয়ান শহর নোভোসিরস্কে বেড়েছে সেখানকার ঐতিহ্যবাহী জুতা ফেল্ট বুটের চাহিদা। আর জুতার কারিগরেরা ব্যস্ত সেই জুতা তৈরিতে। রাশিয়ান ঐতিহ্যবাহী সুন্দর এই জুতাগুলোর কারিগর হলেন সাইবেরিয়ান শহর নোভোসিরস্কের বাসিন্দা ইভান লাপিন। তিনি তার শহরের সীমানা ছাড়িয়ে পরিচিত গোটা রাশিয়াতে। ধারণা করা হয় গোটা শহরে তিনিই সর্বশেষ এই জুতার কারিগর। ইভানের জন্ম ও বেড়ে ওঠা এই শহরে। 12 বছর বয়সে তিনি ঐতিহ্যবাহী ফেল্ট বুট তৈরি করা শিখেন। তিনি নোভোসিরস্কের কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিষয়ে পড়াশোনা করেন। একই সাথে তিনি ভেড়ার উল প্রক্রিয়াকরণের উপর একটি প্রতিবেদনও লিখেছেন। আমার একটি বড় লক্ষ্য রয়েছে, এই ঐতিহ্যটি হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে যা কিছু প্রয়োজন সবই করতে চাই আমি। তাছাড়া এই ফেল জুতা পরার শারীরিক উপকারিতাও আছে। 2009 সালে ইভান ফেল্ট বুট তৈরির একটি কোর্স করেন এবং 2010 সালে এই জুতা তৈরির কারখানা খুলেন। একই সাথে তিনি সেখানে প্রশিক্ষণও দেন। জুতাটি তৈরি করতে উল সংগ্রহ করে সেটি দিয়ে আগে একটি কাঠামো তৈরি করা হয়। এরপর একে গরম পানিতে ভিজিয়ে এবং আরও কিছু প্রক্রিয়াকরণের মাধ্যমে চূড়ান্ত রূপ দেয়া হয়। ইভান জানান এক জোড়া বুট তৈরি করতে পুরো একটি দিন সময় লাগতে পারে। আমার এই জুতার সাথে একটি বিশেষ সম্পর্ক আছে। 3 বছর আগে এক দুর্ঘটনায় আমি হাঁটার শক্তি হারিয়ে ফেলি। এরপর পরীক্ষামূলকভাবে আমাকে এই জুতা পরানো হয়। 2 সপ্তাহের মধ্যে ফেল্ট জুতা আমার রক্ত সঞ্চালনে বেশ উপকার করে। আমি আমার পায়ের অনুভূতি ফিরে পেতে শুরু করি। ইভান আরও জানান পুরো সাইবেরিয়াতে 9 জন ফেল্ট জুতা তৈরি কারিগর রয়েছেন। তবে নোভোসিরস্কে একমাত্র কারিগর ইভান। তার দোকান ক্রেতাদের কাছে অনেকটা জাদুঘরের মতো। এখানে রয়েছে 19 শতকে ফেল্ট জুতা তৈরিতে ব্যবহার করা যন্ত্রপাতি। ইভান আশা করেন ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য আজীবন টিকিয়ে রাখবে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতির ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।